সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সকলেই জানো, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের যে থার্ড সেমিস্টারটা রয়েছে সেটা খুব সামনাসামনি, ঠিক আছে। এবারে দেখো, থার্ড সেমিস্টারের কথা যদি আমরা বলি, থার্ড সেমিস্টারে কিন্তু যে ধরনের কোশ্চেন প্যাটার্নগুলো হয়, সেগুলো যেহেতু আগে কোনো দিন পরীক্ষা হয়নি, সেহেতু সেগুলো সম্পর্কে কারোরই ধারণা নেই সেরকমভাবে, ঠিক আছে। তার জন্য আমরা আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে তোমাদের থিওরি পড়ানো হচ্ছে, সেভাবে চলতে থাকবে। তার সঙ্গে সঙ্গে সাঁতরাপ অ্যাপ্লিকেশানের যে বইটা রয়েছে, তার যে সমস্ত দেখবে চ্যাপ্টারের মাঝখানে এখানে চেক পয়েন্টসগুলো আছে, ঠিক আছে, সেই চেক পয়েন্টস, ঠিক আছে, প্লাস যত এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ এর পুরো সলিউশন কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব, ঠিক আছে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর তোমরা যদি চাও যে ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে, সেই ছায়া প্রকাশনীর বই যদি এমসিকিউ তোমরা চাও, তাহলে তোমরা কমেন্ট করো, আমি সেগুলো করে দেবো, ঠিক আছে। তো চলো দেখা যাক, শুরু করা যাক, ঠিক আছে। দেখো, ফার্স্ট কোশ্চেনের কথা যদি আমরা বলি, ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে সেটা একবার দেখে নেওয়া যাক। বলছে যে দুটি আধান একটি নির্দিষ্ট দূরত্বে বায়ুর মধ্যে রাখা আছে, তাদের মাঝখানে একটি কাঁচের ফলক রাখা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তো দেখো, কাঁচের ফলক রাখা হবে, তার মানে মনে করো এটা কোশ্চেন নাম্বার 1 হচ্ছে, ঠিক আছে। মনে করো কি ঘটনাটা ঘটছে, যে এখানে মনে করো একটা আধান আছে Q1, আর একটা হচ্ছে আধান আছে কত না, হচ্ছে Q2, ঠিক আছে। এবার এটা বায়ু মাধ্যম, মানে এর আপেক্ষিক ভেদ্যতা কত হয় না, 1 হয়, ঠিক আছে। এবার এর মাঝখানে একটা কাঁচের দণ্ড মনে করো ঢুকিয়ে দিয়েছে। এবারে কাঁচের দণ্ডের যে কে এর মানটা, সেই কে এর মানটা হচ্ছে গ্রেটার দেন ইজিক্যাল টু 1 হয়, ঠিক আছে। এবারে দেখো, আমরা কুলম্বের সূত্র যদি বলি, কুলম্বের সূত্র আমরা কি পড়েছিলাম, F সমান 1/k, ঠিক আছে, Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার। এবারে কেটা দেখো বলের সঙ্গে কি ব্যস্তানুপাতিক, মানে কে এর মান বাড়লে এফ এর মান কমবে, কে এর মান কমলে এফ এর মান বাড়বে। এখানে কে এর মান যেহেতু বাড়ছে, তাহলে এফ এর মান কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, হ্রাস পাবে, এটা সঠিক উত্তর এখানে হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছে, দেখো সেকেন্ড নাম্বার কোশ্চেনে কি বলছে, এসআইতে তড়িৎ ভেদ্যতার একক হলো, ঠিক আছে। এসআইতে তড়িৎ ভেদ্যতার একক জিজ্ঞেস করছে। দেখো, জানলে তুমি ডাইরেক্ট বসিয়ে দেবে, না জানলে আমরা কি করবো, না জানলে পরীক্ষা আমরা বের করবো, ঠিক আছে। এসআই পদ্ধতি যদি তড়িৎ ভেদ্যতার এককের কথা আমরা বলি, তাহলে তড়িৎ ভেদ্যতা বলতে কি এপসিলং এপসিলং বা এপসিলং নট, যেটা খুশি ধরতে পারো, তার কথা বলা হচ্ছে। এবার দেখো, আমরা যে ইকুয়েশনটা পড়েছি, এফ সমান 1/4 পাই এপসিলং নট Q1 Q2 বাই কত না, হচ্ছে আর এর স্কোয়ার। এখান থেকে দেখো, এপসিলং নটটাকে এখানে নিয়ে চলে আসবে, এফটা এখানে চলে আসবে, তার মানে এপসিলং নট সমান 1/4 পাই এফ ইন্টু Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার। যেখানে দেখো 4 পাইটা কনস্ট্যান্ট টার্ম, এফটা হচ্ছে বল, Q1 Q2 দুটো আধানের মান, আর হচ্ছে তাদের মধ্যেকার দূরত্ব, ঠিক আছে। দেখো 4 পাই তো কনস্ট্যান্ট টার্ম, মানে এর কোনো একক নেই, ঠিক আছে। ওপরে দেখো Q1 আর Q2 মানে আধান। এবারে দেখতে পাচ্ছি সবগুলো এসআইতে দেওয়া আছে, তাহলে আধানের এসআই একক কী হয়, কুলম, ঠিক আছে। এবার যেহেতু দুটো আছে, তাহলে কুলম স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। নিচে দেখো বল আছে, বলটা যখন ওপরে উঠবে, বলের এসআই একক নিউটন হয়, তাহলে নিউটন ইনভার্স হয়ে যাবে। দূরত্বের একক মিটার হয়, তার স্কোয়ার আছে, তাহলে মিটার স্কোয়ার যখন ওপরে উঠবে, মিটার টু দি পাওয়ার -2। তাহলে তোমার একক কী হয়ে যাবে, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। দেখো সেটা কত নম্বর অপশানে রয়েছে, সেটা তোমার হচ্ছে অপশান সিতে রয়েছে, ঠিক আছে। কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, অপশান সিতে রয়েছে, ঠিক আছে। 3-এর দাগের কোশ্চেন যদি বলি, কি বলছে দেখো, 1-এর দাগের হয়ে গেল, 2-এর দাগের হয়ে গেল, 3-এর দাগের কোশ্চেনে চলে আসছি। কি বলছে দেখো, যে তড়িৎ ক্ষেত্রে কুলম্বীয় বলের বিরুদ্ধে একটি আধানকে সরানো হলো, ঠিক আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রে কুলম্বীয় বলের বিরুদ্ধে কি বলছে, একটা আধানকে সরানো হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র দ্বারা কার্য সম্পাদন হবে, নাকি হচ্ছে বাইরের উৎস থেকে শক্তি ব্যবহৃত হবে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কমে যায়, তড়িৎ শক্তির সংস্থার শক্তি হ্রাস পায়। দেখো, তড়িৎ ক্ষেত্র মানে ধরো যে কোনো একটা আধান যদি আমি নিই, তাহলে এর আশেপাশে একটা অঞ্চল জুড়ে তার হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম। যদি অন্য কোনো দ্বিতীয় আধান নিয়ে আসি, তাহলে সেটা আকর্ষণ ধর্ম বা বিকর্ষণ ধর্ম প্রদর্শন করবে। এবারে দেখো, এই কুলম্বীয় বলের বিরুদ্ধে একটা আধানকে সরানো হলো, মনে করে এখানে ছিল, ওকে সরিয়ে এই জায়গাটা নিয়ে আসা হলো। তার মানে সেটা কি হচ্ছে, বাইরে থেকে আমি উৎস থেকে শক্তি ব্যবহার করছি এখানে, তাই না। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, 3-এর বি হয়ে যাবে, অর্থাৎ বাইরের উৎস থেকে শক্তি ব্যবহৃত এখানে হলো, ঠিক আছে। বাইরে থেকে শক্তি না প্রয়োগ করলে এটা কখনো করতে পারবে না তুমি। 4 থেকে দেখো কি বলছে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান নির্ভর করে কিসের উপর, ঠিক আছে। দেখো 4-টা এর দাগে বলছে যে এককের ওপর, ঠিক আছে।
আচ্ছা আগের উপর নির্ভর করে তড়িৎভেদ্যতার মান। মাধ্যমের প্রকৃতির উপর, দেখো মাধ্যমের প্রকৃতির উপরেও কিন্তু নির্ভর করে, ঠিক আছে। তার মানে কোনটা হয়ে যাবে, এ ও বি উভয় উপর নির্ভর করে, ঠিক আছে। সেকেন্ড দেখো 5 কোশ্চেন কি বলছে, দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে এদের মধ্যে কত, দূরত্ব কত বলেছে আমাকে, ডি হলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3D হয় তবে বিকর্ষণ বল কত হবে, ঠিক আছে। দেখো এটা সলিউশন করার জন্য আমি পরের নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে দেখো আমার এখানে কি বলছে, যে প্রথম ক্ষেত্রে বিকর্ষণ বলটা মান ছিল কত, ডি না, তাই তাই তো ডি বলেছে। এবারে কি বলছে দেখো, যে আচ্ছা দূরত্ব ছিল ডি, ঠিক আছে। ডিটা কি বলছে, ডিটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স, ঠিক আছে। তখন হচ্ছে যে বলটা কাজ করছিল ফোর্সটা, সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে কত বলছে, 3 নিউটন, ঠিক আছে। ফোর্সটার ভ্যালু কত বলছে না, হচ্ছে 9 নিউটন, ঠিক আছে। দূরত্ব এবারে 3D হলে বিকর্ষণ বল কত হবে, ঠিক আছে। তাহলে দূরত্বটা কত বলছে, দূরত্বটা বলছে তোমাকে 9 নিউটন, ঠিক আছে। একটু মুছে নিই, আমি 9 নিউটনটা লিখে ফেলি, ঠিক আছে। তাহলে দূরত্ব তোমাকে কত বলা হয়েছে, 9 নিউটন বলা হয়েছে। এবারে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, যেটা আগে দূরত্ব ডি ছিল সেটা বেড়ে এখন 3D হয়ে গেছে, তাহলে আকর্ষণ বলের কি পরিবর্তন ঘটবে। দেখো এটা ডাইরেক্ট যদি আমি তোমাকে একদম বুঝিয়ে করি ক্যালকুলেশনটা, কেমনভাবে হবে না, এফ সমান আমরা জানি 1/k, আচ্ছা এসআইতে বলেছে, তার মানে 1/4πε0 লিখতে হবে, ঠিক আছে। তাহলে 1 বাই কত, 4πε0, দুটো আধান মনে করলাম Q1 আর Q2 বাই কত হবে, ডি। এবার এখানে এই এফের মানটা কত বলছে, এফের মানটা বলছে যে 9 নিউটন, ঠিক আছে। সিমিলারলি দেখো, তাহলে এখান থেকে আমরা Q1 Q2 ভ্যালু যদি বের করি, এটা 9 নিউটন বলেছে, তাহলে Q1 Q2 যদি ভ্যালু বের করি তাহলে D × 9 হবে, তাহলে D9 ডিভাইডেড বাই কত হবে না হচ্ছে, সরি D9 × 4πε0, সরি D9 ইন্টু কত হয়ে যাবে না হচ্ছে 4πε0 হয়ে গেল, ঠিক আছে। এবারে দূরত্ব এখন বেড়ে 3D হয়েছে, মনে করলাম বিকর্ষণ বলটা এফ ড্যাশ হবে, তাহলে এফ ড্যাশ সমান 1/4πε0 Q1 Q2 বাই কত হবে, 3D এর কত হবে, হোল স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো 1/4πε0 থাকলো, আর Q1 Q2 ভ্যালু কত বেরিয়েছে, Q1 Q2 ভ্যালু বেরিয়েছে তোমার দেখো এই যে এটা, ঠিক আছে। এটাকে তাহলে আমি বসিয়ে দেবো, বসিয়ে যদি দিই আমি কী পাবো না হচ্ছে 9D ইন্টু হচ্ছে 4πε0, ঠিক আছে, ডিভাইডেড বাই 9 কত হবে, ডি স্কোয়ার হবে। কাটাকাটি যদি করো তুমি দেখো, এই একটা 9 কাটবে, ঠিক আছে। 4πε0 কেটে গেল, একটা ডি কেটে গেল, ঠিক আছে। তার মানে দেখো কত বেরোচ্ছে, 1/d বেরোচ্ছে, তাই না। এফ ড্যাশ সমান কত বেরোচ্ছে, 1/d। এবারে ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 9 নিউটন, ঠিক আছে। তাহলে 1 বাই কত হবে, ডি এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এফ ড্যাশ সমান 1/d বেরোবে, ঠিক আছে। 1/d যদি বেরিয়ে যায়, এখানে দেখো আমাকে, তাহলে ডিটা কত গুণ হয়েছিল না হচ্ছে 3D গুণ হয়েছিল, তাই না। ডিটা কত গুণ আগের থেকে কত হয়েছিল, 3D গুণ হয়ে গেছিলো। দেখো এখানে একটা ফর্মুলা একটা জায়গায় একটু ভুল লেখা হয়েছে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এখানে তোমার ডি স্কোয়ার হতো, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, ডি স্কোয়ার, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি স্কোয়ার। তার মানে তোমার কি ব্যাপারটা উঠছে, যে পুরোটাই একদম কেটে যাবে, ঠিক আছে। কত কেটে যাবে না হচ্ছে, পুরোটাই একদম কেটে যাবে, ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। তার মানে F1 সমান কত পেলাম, এফ ড্যাশ সমান কত পেলাম, 1 নিউটন, ঠিক আছে। তাহলে আকর্ষণ বলের মান কত হয়ে যাবে, বিকর্ষণ বলের মান 1 নিউটন, অর্থাৎ অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে যদি চলে যাই, দেখো এই কোশ্চেনটার একটা শর্টকাট ট্রিকেও করতে পারো, ঠিক আছে। যেমন কীভাবে বলি না, আমরা জানি যে এফ প্রপোর্শনাল, দেখো Q1 Q2 তো মান তো কোনো চেঞ্জ করছে না, শুধুমাত্র দূরত্বের চেঞ্জ করছে। এফ প্রপোর্শনাল টু 1/r² জানি প্রথম ক্ষেত্রে, তাহলে এফ প্রপোর্শনাল টু 1 কত হতো, ডি স্কোয়ার। সেকেন্ড ক্ষেত্রে এফ ড্যাশ প্রপোর্শনাল টু কত হতো, 1/3D² করলে কত বেরোতো, 9D², ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা এটা একটু আলাদা করে দিই, এটা যদি আমি ক্যালকুলেশন করি কী পাবো, দেখো দুটোকে অনুপাত করে দাও, তার মানে F/F ড্যাশ সমান হচ্ছে দেখো 1/D² ইন্টু কত হতো, 9D²। তাহলে ডি স্কোয়ার কেটে যেত, তাহলে এফ ড্যাশ সমান কত বেরোতো না হচ্ছে F/9। এবারে ফের মান কত বলছিল, 9 নিউটন বলা ছিল, তাহলে 9/9, তার মানে কত বেরোতো, 1 নিউটন। এটাও তোমার এভাবেও তুমি করতে পারতে ছোটো করে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 6 কোশ্চেনে। 6 কোশ্চেন কী বলছে, যে +2 কুলম 2 মাইক্রোকুলম -2 মাইক্রোকুলম আধানে আহিত দুটি পরিবাহী গোলক একটি নির্দিষ্ট দূরত্ব থেকে পরস্পরকে 4 নিউটন বল দ্বারা আকর্ষণ করে। দুটি অন্তরিত হাত দিয়ে তাদেরকে পরস্পর স্পর্শ করলে, স্পর্শে এনে আবার আগের জায়গায় রেখে দেওয়া হলে তাদের মধ্যে বিকর্ষণ বল হবে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো সেটা আগে করি, ঠিক আছে। 4 দাগেরটা দেখো কি বলছে, যে তোমার কাছে মনে করো দুটো পরিবাহী গোলক আছে, এই একটা গোলক আছে, এই একটা গোলক আছে। এখানে Q1 এর মানটা কত না হচ্ছে +2 মাইক্রোকুলম, ঠিক আছে।
কিউ2 ভ্যালু কত না -2 মাইক্রোকুলম। এবার দুজনকে কি করা হয়েছে, দুজনকে 4 নিউটন বল দ্বারা কী করছে, আকর্ষণ করছে। এবারে পরস্পরে কী করা হয়েছে, একসঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। লাগিয়ে দেওয়ার পরে কী করা হয়েছে, লাগিয়ে দেওয়ার পরে আবার সরিয়ে দেওয়া হয়েছে। তো বলছে যে ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে। দেখো যখনই এখানে এরা এভাবে লেগে যাবে না, যখনই এভাবে লেগে যাবে তখন জানবে এই যে +2 মাইক্রোকুলম আর -2 মাইক্রোকুলম পরস্পরকে কী করে দেবে, প্রশমিত করে দেবে। যার ফলে দেখো কী ব্যাপারটা হবে, যার ফলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এখানে কোনো প্রকার হচ্ছে আকর্ষণ বল থাকবে না, অর্থাৎ আকর্ষণ বল কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কী বলছে, দেখো এখানে বলছে যে Q1 Q2 দুটি আধান, যেখানে Q2-র মানটা Q1-এর চেয়ে বেশি। Q1 আধান দ্বারা Q2 আধানের ওপর প্রযুক্ত বল F21 এবং Q2 আধান দ্বারা Q1 আধানের ওপর প্রযুক্ত বল F12 হলে তো দুটোই কী হবে, সমানই হবে। দেখো কি ছবিটা বলছে একবার আঁকি। মনে করো এটা Q1 আধান আছে, এটা Q2 আধান আছে, তাহলে এর উপর একটা আকর্ষণ বল কাজ করবে, এর উপর একটা আকর্ষণ বল কাজ করবে। এটাকে বলা হয়েছে F21, এটাকে বলা হচ্ছে F12। এবারে বলে দিয়েছে যে Q2-র মানটা Q1-এর চেয়ে বড়। এবারে দেখো বিকর্ষণ বল Q1 Q2 যার মানই বড় হোক না কেন, আমরা জানি কি সেটা হচ্ছে আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। তার মানে যেটাই বড় হোক না কেন তাদের গুণফল সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি দুটো কি হবে, ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ এই যে অপশান সি F21 = F12 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল, সরি ইকুয়াল তো হবেই, একটা জিনিস এখানে আমরা মিস্টেক করছি, ইকুয়াল তো হবেই, তার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে নেগেটিভ হবে, ঠিক আছে। অর্থাৎ ওহমের সূত্রটাকে মেনে চলবে, ঠিক আছে। আচ্ছা কেন চলবে এটা আমরা ডিটেল থিওরিটিক্যাল ক্লাস করিয়েছি, দেখলে চ্যানেলে আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। চলে আসছে দেখো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কী বলছে, দেখো 8 দাগের কোশ্চেন বলছে যে স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র সম্পর্কে কোনটি সত্য নয়। তার মানে কুলম্বের সূত্র সম্পর্কে কোনটা সত্য নয় সেটা আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে। দেখো সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এটা তো সত্য, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে, এটাও সত্য। যে কোনো দূরত্বের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য। দেখো এটা কিন্তু এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে, যে কোনো দূরত্বের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য। দেখো যদি খুব বেশি দূরত্ব হয়ে যায় না, সেক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। নেক্সট দেখো 9 দাগে কী বলছে, দুটি সমমানের কিউ আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুর ওপর একটি আধান কিউ রাখা হলো, ঠিক আছে। তিনটি তড়িৎ আধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান কত হয়, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, মধ্যবিন্দুতে কিউ রেখেছে, দেখো কী বলছে এখানে, বলছে যেটা সেটা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা বলছে, তাহলে এটা হচ্ছে কয় দাগের কোশ্চেন ছিল না, যেটা হচ্ছে 9 দাগের কোশ্চেন ছিল, ঠিক আছে। 9 দাগের কোশ্চেন যেটা বলছে সেটা বোঝার চেষ্টা করো, যে মনে করো এখানে একটা ক্যাপিটাল কিউ আধান আছে, এখানেও একটা ক্যাপিটাল কিউ আধান আছে, তাদের মাঝখানে দূরত্ব কিছু একটা আছে, মনে করলাম আমি 2a পরিমাণ দূরত্ব আছে। এবারে একদম এই মিডিল পয়েন্টে কি করা হয়েছে, একটা আধান হচ্ছে ছোট কিউ নিয়ে আসা হয়েছে। তার মানে এটা হচ্ছে এ, এটাও কত হবে, এ হবে। তাহলে বলছে এই কিউ এর মান কত হলে আধান দুটো কি থাকবে, আধান দুটো সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। এবার দেখো আধান দুটো কী বলেছে, সাম্যাবস্থায় থাকবে। তার মানে দেখো এখানে সমমানের আধান বলেছে, আর কিছু বলেনি যে কিভাবে কি ব্যাপার। তো মনে করো দেখো এই যে কিউটা যদি পজিটিভ হয় আর এই কিউটা যদি পজিটিভ হয়, পরস্পরে কী করবে, বিকর্ষণ করবে। মনে করলাম আমি F1 বল দ্বারা বিকর্ষণ করছে, কত বল দ্বারা, F1 বল দ্বারা, এবং সেটা এভাবে এদিকে কাজ করবে। কিউ আর কিউকে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে আচ্ছা ছেড়ে দাও, প্রথমটা বের করি তারপরে আমরা পরেরটায় আসবো। তাহলে দেখো প্রথমটা যদি খেয়াল করি, মনে করলাম F1 সমান কত হবে, 1/k ইন্টু কত হবে, দুটো আধানের গুণফল বাই দূরত্বের বর্গের স্কোয়ার, তার মানে কিউ বাই কত হবে, a স্কোয়ার। এবার দেখো সিমিলারলি এই আধানটাও এই আধানকে কী করবে, বিকর্ষণ করবে, এই আধানটাও এই আধানকে কী করবে, বিকর্ষণ করবে। বা শুধু আমি যদি এর জন্য ধরি, এই আধানটাও এই আধানটাকে কী করবে, বিকর্ষণ করবে। সেটার মান আমি ধরো মনে করলাম F2 মনে করে নিলাম, ঠিক আছে। F2 যদি মনে করে নিই, তাহলে F2 সমান কত দাঁড়াবে না, হচ্ছে 1/k ইন্টু কে আর কিউ গুণ করলে কিউ স্কোয়ার, বাই হচ্ছে দূরত্ব কত আছে 2a, 2 এর স্কোয়ার করলে কত হবে 4a স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো বস্তু দুটো আধান দুটো কখন হচ্ছে স্থিতিশীল অবস্থায় থাকবে, যখন হচ্ছে F1 আর F2 মানটা কী হবে, সমান হবে। তাহলে যদি হচ্ছে আমার F1 = F2 হয়ে যায়, তাহলে আমি কি লিখতে পারি, 1/k কিউ বাই হচ্ছে স্কোয়ার সমান হচ্ছে 1/k গুণিতক কিউ স্কোয়ার বাই কত না 4a স্কোয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। এবার এখানে যদি খেয়াল করো, এখান থেকে স্কোয়ার কেটে গেল, 1/k কেটে গেল, তাহলে দেখো কী বেরোচ্ছে, কোনো একটা কিউ কেটে গেল,
তাহলে কিউ সমান হচ্ছে কিউ বাই হচ্ছে কত বেরোচ্ছে 4, তাহলে কিউ সমান কত হবে, কিউ বাই কত হবে 4 হবে। তাহলে দেখো সঠিক উত্তর অপশান কত দাগে রয়েছে, ঠিক আছে। তো সঠিক উত্তর যদি দেখি তাহলে অপশান হচ্ছে আমাদের কি হবে, সি হবে, ঠিক আছে। এবার দেখো অপশান সি হচ্ছে, কিন্তু দেখো সি হবে না ডি হবে, কারণ দেখো দুটো ক্ষেত্রেই হচ্ছে কত আছে, কিউ বাই 4 করে আছে। দেখো এটাতেও কিউ বাই 4 আর এটাতেও কিউ বাই 4, তাহলে মাইনাসটাকে আমরা কেন নিচ্ছি, দেখো যদি আগের পেজে যাই, এখানে যদি খেয়াল করো, এখানে মাইনাস নিলে তবেই এ কী করবে, এদিকে হচ্ছে আকর্ষণ করবে, আর এটা যদি মাইনাস নেই তবেই হচ্ছে কি করবে, এ হচ্ছে একে একে সবসময় বিকর্ষণ করছে, ঠিক আছে। এবারে পজিটিভ নিলে সমস্যা কী হবে, পজিটিভ ভ্যালু কেন নয়, পজিটিভ নিলে এ কী করবে, একে বিকর্ষণ করবে, এও একে কী করবে, বিকর্ষণ করবে। কি বললাম বুঝতে পারলে, যদি আমি এই দুটোকে পজিটিভ হিসাবে ধরে নিই, তাহলে এও একে বিকর্ষণ করবে, মানে এদিক বরাবর কাজ করবে, এও একে বিকর্ষণ করবে, তার মানে এদিক বরাবর কাজ করবে, তাহলে কখনোই তো সাম্য অবস্থায় থাকবে না। একমাত্র এ যদি নেগেটিভ হয় তাহলে এই পজিটিভ নেগেটিভে কী করবে, এদিক বরাবর আকর্ষণ করবে, আর এই পজিটিভ পজিটিভটাকে এদিক বরাবর আকর্ষণ করবে, ঠিক আছে, বিকর্ষণ করবে। এবার তুমি বলবে দূরত্ব তো কম বেশি হচ্ছে, দেখো এ কাছে অবস্থান করছে, তার মানে এর ক্ষেত্রে বলের মানটা কী হবে, হচ্ছে তোমার বেশি হবে, আর এই দূরে অবস্থান করছে এর জন্য বলের মানটা কম হবে। তেমন দেখো এই যে কিউ আর কিউ আছে, এখানে কিন্তু স্মল কিউ দেওয়া হয়েছে তোমার আধানটা, ঠিক আছে। তাহলে কিউর মানটা কত হবে, মাইনাস কিউ বাই 4, ঠিক আছে, কত হবে, মাইনাস কিউ বাই 4। দেখো যদি তাহলে কত নম্বর অপশানে রয়েছে দেখো দেখি, না দেখো ওটা হচ্ছে তোমার রয়েছে কত, অপশান সি মাইনাস কিউ বাই 4, সরি অপশান সি নয়, অপশান বি, ঠিক আছে। অপশান বিতে রয়েছে দেখো মাইনাস কিউ বাই 4, এটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, 10 দাগের কোশ্চেন, যে Q1 Q2 দুটি আধান, ঠিক আছে, পরস্পরের ওপর একটি নির্দিষ্ট বল প্রয়োগ করে তৃতীয় একটি আধান Q3কে তাদের কাছাকাছি আনা হলো। Q1 Q2 পারস্পরিক বল, দেখো Q1 Q2 পারস্পরিক বল একই থাকবে, অর্থাৎ কোনো কিছু বৃদ্ধি পাবে না বা হ্রাস পাবে না, ঠিক আছে, কোনো কিছু বৃদ্ধি পাবে না বা কি হ্রাস পাবে না, ঠিক আছে। হ্যাঁ, দেখো কেন বলছি কথাটা, বলছি এই কারণে যে দেখো যে আমরা জানি যে মনে করো আমার কাছে যদি তিনটে কোনো আধান চলে আসে, ঠিক আছে, তিনটে আধান চলে এলো, মনে করো এখানে একটা কিউ আছে, এখানে একটা কিউ আছে, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ যা হচ্ছে হচ্ছে, এখানে যদি Q1 একটা চলে আসে সেক্ষেত্রেও কোনো পরিবর্তন ঘটবে না, কারণ এই দুটোর মধ্যে বিকর্ষণ বল আমরা আলাদা বের করবো, এগুলো সব আলাদা আলাদা করে বের করবো, তার জন্য কী হবে, একই থাকবে। 11 থেকে বলছে দেখো দুটি আহিত গোলক ডি ব্যবধানে থেকে পরস্পরের থেকে এফ বল প্রয়োগ করে, অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে গোলক দুটিকে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকের তরলে নিমজ্জিত করলে তাদের মধ্যে প্রযুক্ত বল কত হবে। দেখো এটা ডাইরেক্টও তুমি করতে পারো, আবার ইনডাইরেক্টলি ভাবে মানে একদম এক্সপ্লেনেশন করেও করতে পারো। দেখো যদি আমরা এক্সপ্লেন করি ব্যাপারটা কী দাঁড়াবে, না দেখো দুটি আহিত গোলক ডি ব্যবধানে আছে, তার মানে ডিস্টেন্সটা ডি, কত বল প্রয়োগ করছে এফ, তাহলে এফ সমান হচ্ছে 1/k ইন্টু দেখো Q1 Q2 বাই কত না হচ্ছে ডি এর স্কোয়ার। এবারে দেখো সব কিছু ঠিক আছে, শুধু বরাবর ধ্রুবকটা পাল্টে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এফ সমান দেখো 1/4 ইন্টু কত হবে Q1 Q2 বাই হচ্ছে ডির স্কোয়ার, এটাকে মনে করলাম আমি এফ ড্যাশ, ঠিক আছে। তাহলে এফ ড্যাশের মানটা বের করতে বলছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো যে আচ্ছা এভাবে লিখতে পারি যে হচ্ছে এখানে কি বলছে যে হ্যাঁ, তাহলে মনে করো যে এটা হচ্ছে আগেরটা যদি বাই মাধ্যম ধরে নিই, তাহলে বাই মাধ্যম ধরে নিলে এর ভ্যালু কত হয়ে যাবে না 1 হয়ে যাবে, ভ্যালু কত হয়ে যাবে না হচ্ছে 1 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এফ ড্যাশের ভ্যালু যদি বের করতে চাই আমি এটাকে এভাবে লিখতে পারি দেখো 1/4 ইন্টু এফ, এটাই তো এফ, দেখো এই ভ্যালুটাই তো, যদি ভ্যালু দাগ দিয়ে দিই এই ভ্যালুটাই কত, এই ভ্যালুটাই এফ, তাহলে 1/4 এফ হয়ে যাবে, তার মানে সঠিক উত্তর কোনটা, অপশান ডি F/4 এখানে সঠিক উত্তর হয়ে গেল 11 দাগের ডি, ঠিক আছে। চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 12 দাগের কোশ্চেন বলছে যে 1 মাইক্রোকুলম আর হচ্ছে 1 মাইক্রোকুলমকে ইএসইউতে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা কীভাবে করব, এক এক দেখো 1 মাইক্রোকুলম সমান হচ্ছে কত 1 × 10⁻⁻6 কুলম, ঠিক আছে। আবার 1 কুলম সমান 3 × 10⁹ কী হয়, ইএসইউ আধান হয়। তাহলে এখানে 1-এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবো, তার মানে কত পাবো না হচ্ছে 3 × 10⁹ × 10⁻6 ইএসইউ, ঠিক আছে। ইএসইউ যদি এটা হয়ে যায় তাহলে 3 গুণিতক কত হবে, -6 থেকে 9 গেলে তাহলে 10⁻³ হচ্ছে 3 ইএসইউ আধান, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে গেল, অপশান নম্বর হচ্ছে বি, ঠিক আছে, অপশান নম্বর বি এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি 13 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 13 দাগের কোশ্চেন কী বলছে একবার দেখো, ঠিক আছে। 13 দাগের কোশ্চেন বলছে যে
দুটি 1 কুলম আধান, ঠিক আছে, দুটি 1 কুলম আর তড়িৎ আধান বায়ুর মাধ্যমে 1 মিটার দূরত্বে অবস্থান করছে, তাদের পারস্পরিক বল কত হবে? ঠিক আছে, দেখো এটা আমরা সংজ্ঞাতেই পড়ে এসেছি। কীভাবে না, দেখো আমরা পড়ে এসেছি কুলম্বের সূত্র F সমান 1/4 এপসিলন নট Q1 Q2 বাই হচ্ছে R এর স্কোয়ার। এবার আমাকে এখানে কি বলে দিচ্ছে যে বাবা এই যে Q1 আছে আর Q2 আছে, এদের প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1 কুলম, দূরত্বটা হচ্ছে 1 মিটার। তাহলে দেখো এফটা কার সঙ্গে সমান হবে? 1/4 এপসিলন নটের সঙ্গে। আর এটার মান কত হতো? 9 × 10⁹ হতো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর 9 × 10⁹ মিটার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কোন অপশানটা হলো একবার দেখে নিই। দেখো অপশান নম্বর কোনটা হলো? 9 × 10⁹, অপশান নম্বর সি হয়ে গেল তোমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি পরের হচ্ছে আমরা 14 দাগের কোশ্চেনে। দেখো 14 দাগের কোশ্চেন কী বলছে? 14 দাগের কোশ্চেন যদি চলে আসে, দেখো কী বলছে যে যদি Q1 আধান অপর একটি আধান Q2 এর ওপর বল প্রয়োগ করে, তৃতীয় আধান Q3 এদের কাছে আনা হলে Q2 এর ওপর Q1 দ্বারা প্রযুক্ত বল বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকবে, হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, দেখো বারবার বলছিলাম একটা কোশ্চেন এভাবেই এসেছিলো যে বাইরে থেকে কোনো আধান নিয়ে এসো, যাই করো, কোনো রকম অপরিবর্তন ঘটবে না। ঠিক আছে, পরিবর্তন ঘটবে না। 15 কোশ্চেন কি বলছে? দেখো দুটি 1 মাইক্রোকুলম আধান যথাক্রমে এত এবং এত বিন্দুতে রাখা আছে, আধান দুটির কুলম্বীয় বল হবে। ঠিক আছে, কুলম্বীয় বল বের করতে বলছে। তাহলে কুলম্বের বল বের করানোর যে সূত্রটা, দেখো এফ সমান কত হতো না, হচ্ছে এফ সমান হচ্ছে, দেখো এককগুলো সব নিউটনে দিয়েছে, তাহলে 1/4 এপসিলন নট ইন্টু কত হতো? Q1 Q2 বাই হচ্ছে R এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই এখানে, দেখো 1/4 এপসিলন নট মানে 9 × 10⁹ ইন্টু Q1 Q2 ভ্যালু কত না, হচ্ছে দুটোই হচ্ছে 1 মাইক্রোকুলম, তাহলে 1 × 10⁻⁻6 ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার মানে আর এর স্কোয়ার বের করতে হবে। তাহলে আর বের করার জন্য এই দুটো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আরটা কীভাবে বের করছি সেটা একটু খেয়াল করো। ঠিক আছে, তাহলে দেখো আর সমান কত হবে না, আর সমান হচ্ছে √, কত হবে না, হচ্ছে 2 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 2 - 1 তার হোল স্কোয়ার প্লাস 3 - 1 তার হোল স্কোয়ার প্লাস -1 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট থেকে আগের কম্পোনেন্টগুলো বাদ দিচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে দেখো 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 1 গেলে 2, 2 2 এ 4, -1 -1 -2 -2 এর স্কোয়ার কত হবে? 4 হবে। তার √, কত হলো? 9, তার মানে কত বেরোবে? আর এর মান 3। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার যদি করে দিই কত বেরোবে? 9 বেরোবে। 9 9 কেটে গেল, 10⁹ 10⁻⁻6, তাহলে 10⁻³ হবে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কত? অপশান নম্বর হচ্ছে কত হয়ে যাচ্ছে তোমার? 10⁻³ আছে কেন গো? 10⁻³ আচ্ছা, অপশান দেখি সঠিক উত্তর কোনটা দেওয়া আছে। সঠিক উত্তর আমার কিন্তু বেরোচ্ছে কত? 10⁻³ ঠিক আছে, সঠিক উত্তর কত বেরোচ্ছে? 10⁻³ কিন্তু 3। ঠিক আছে, কিন্তু অপশানে কিন্তু সেরকম কোনো উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 10⁻³ রয়েছে, হয়তো এটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, 10⁻³ কিন্তু আসছে। ঠিক আছে, আচ্ছা আরেকবার দেখে নিই। এফে দুটি 1 মাইক্রোকুলম আধান, আচ্ছা আচ্ছা দুটো 1 মাইক্রোকুলম আছে মানে দুবার বসাতে হবে, মানে 6 দুগুণে কত হবে? এটা কিন্তু 12 হয়ে যাবে। ঠিক আছে, কত হবে না, হচ্ছে 12। 12 যদি হয়, 12 থেকে 9 গেলে 10⁻³ আসবে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 10⁻³ তোমার সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, কেন বলো তো? এই যে Q1 এর মানটা আমি বসিয়েছি, Q2 এর মানটা বসাইনি, সেটাও তো আমাকে বসাতে হবে। তাহলে 1 10⁻⁻6 10⁻⁻6 10⁻12 হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো 16 দাগে কী বলছে? কোনো পরাবৈদ্যুতিক পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে ওই পদার্থের তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, ওই পদার্থের তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র কী হবে? দেখো ওই পদার্থের তড়িৎ ক্ষেত্র কী হবে? হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক পদার্থকে যদি তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করানো হয় তাহলে ওই পদার্থের তড়িৎ ক্ষেত্র কী হবে? হ্রাস পাবে। 17 কোশ্চেন কী বলছে? দেখো অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 হলে অভ্রের তড়িৎ ভেদ্যতা কত? ঠিক আছে, দেখো এটা এখানেই ক্যালকুলেশন করে দিচ্ছি, বা আগেরটা পরের পাতে চলে যাই। দেখো এটা হচ্ছে কত দাগে না, হচ্ছে তোমার 17 দাগে। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছে 5.4, তাহলে 17 দাগে দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক কত বলছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কে এর ভ্যালুটা বলছে হচ্ছে 5.4 হলে তোমাকে এপসিলনের মান জিজ্ঞেস করছে। দেখো আমরা একটা ইকুয়েশন পড়ে এসেছি, কে সমান এপসিলন বাই হচ্ছে এপসিলন নট, পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান যে কোনো মাধ্যমের হচ্ছে তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা।
এখান থেকে দেখো এপসিলন কত বেরোবে, কে ইন্টু এপসিলন নট বেরোবে। এবারে কে এর ভ্যালু কত না 5.4, তাহলে 5.4 এপসিলন নট তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখো কত নম্বর অপশানে রয়েছে। এখানে যদি আমরা চলে আসি, দেখো অপশান নম্বর সিতে রয়েছে 5.4 এপসিলন নট। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ 18 দাগের কোশ্চেনে। কি বলছে দেখো 18 দাগের কোশ্চেন, যে কোনো একটি 18 দাগের কোশ্চেন বলছে দেখো কোনো একটি মাধ্যম এতে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল 4 নিউটন, অপর একটি মাধ্যমে বিতে পারস্পরিক আকর্ষণ বল 6 নিউটন হলে এ ও বি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তার মানে দেখো আমাকে এখানে যেটা বলতে চাইছে যে কে ওয়ানের মান কত না হচ্ছে কে ওয়ানের মান হচ্ছে 4, তাই তো? আচ্ছা না 4 নিউটন কেউ, আচ্ছা সরি, আমাকে তাহলে এখানে দেখো কি বের করতে চাইছে, আমাকে এখানে চাইছে যে কে ওয়ান ইস টু কে টুটার মান কত হবে সেটা জানতে চাইছি। এবার এফ সমান আমরা কি জানি 1/4 বা 1/কে যদি আমি ধরে নিই, আচ্ছা না 1/4 পাই কে এপসিলন নট ইন্টু হচ্ছে কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে কত আর এর স্কোয়ার। এবারে দেখো এখানে যদি আমরা কিসের ফর্মুলা ইউজ করবো, দেখো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে এফ এ মনে করলাম সমান দেখো 1/4 পাই কে এ এপসিলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই কত আর এর স্কোয়ার, যেখানে এফ এর মানটা কত বলেছে, এফ এর মানটা বলেছে 4 নিউটন। ঠিক আছে, সিমিলারলি 1/4 পাই কে বি এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা হচ্ছে এফ বি সমান, এফ বির ভ্যালু কত বলছে, এফ বির ভ্যালু বলছে 6 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে যদি এফ এ ডিভাইডেড বাই এফ বি করে দিই তাহলে কি পাবো না হচ্ছে 1/4 পাই কে এ এপসিলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 1/4 পাই কে বি এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই কত না হচ্ছে আর স্কোয়ার। এবার এখানে যদি খেয়াল করো এটা পুরোটাম কাটবে, 4 পাই কেটে গেল, এপসিলন এপসিলন কেটে গেল, তার মানে আমি কত পেলাম 1/কে ডিভাইডেড কে এ ডিভাইডেড বাই 1/কে বি। তার মানে এটাকে লিখতে পারি কে বি বাই হচ্ছে কে এ। দেখো এটাই তো আমাকে এখানে চেয়েছে, কে বি বাই হচ্ছে কে এ চেয়েছে, তাই না? কে বি বাই কে এ চেয়েছে। এবারে দেখো এফ এর মান কত, এফ এর মানটা বলেছে আমাকে যে হচ্ছে এফ এর মান হচ্ছে কত না হচ্ছে 6 নিউটন 4 নিউটন। তাহলে এটা যদি ভ্যালু বসিয়ে দিই 4 বাই কত বেরোবে 6, তার মানে 2 2 4 2 3 6, তার মানে কত বেরোলো এর ভ্যালুটা না কে বি বাই কে এ সমান হচ্ছে 2/3। তাহলে কে এ ইস টু কে বি কত বেরোবে উল্টে যাবে, মানে 3:2 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কোনটা না হচ্ছে 3:2। তার মানে কত দাগের অপশানে রয়েছে, 2 দাগে বি দাগের অপশানে রয়েছে 3:2। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 19 দাগের কোশ্চেন কি বলছে, দুটি বিন্দু আধান +5 মাইক্রোকুলম ও -9 মাইক্রোকুলম একে অপরকে 0.8 নিউটন বল দ্বারা আকর্ষণ করছে। ঠিক আছে, ওদের প্রতিটিতে +4 মাইক্রোকুলম আধান যোগ করা হলো। ঠিক আছে, এখন ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো দেখো +5 মাইক্রোকুলম আর হচ্ছে -9 মাইক্রোকুলম রয়েছে। ঠিক আছে, ছবিটা যদি আমরা এঁকে নেই তাহলে দেখো এখানে হচ্ছে +5 মাইক্রোকুলম আর এখানে হচ্ছে কত বলেছে +5 মাইক্রোকুলম আর হচ্ছে -9 মাইক্রোকুলম, -9 মাইক্রোকুলম। ঠিক আছে, এবারে এইটা হচ্ছে পরস্পর যুক্ত আছে, এদের মধ্যে যে আকর্ষণ বলের মানটা সেটা 0.8 নিউটন। ঠিক আছে, 0 পয়েন্ট কত না 0 পয়েন্ট হচ্ছে এফ এর মানটা হচ্ছে 0.8 নিউটন। এবারে কি করা হয়েছে বাইরে থেকে এর সঙ্গেও 4 মাইক্রোকুলম তড়িৎ আধান হচ্ছে যোগ করা হয়েছে, 4 মাইক্রোকুলম বলেছে তো, হ্যাঁ, আর এর সঙ্গেও কী করা হয়েছে 4 মাইক্রোকুলম যোগ করে দেওয়া হয়েছে। তাহলে বলছে এখন হচ্ছে এখন ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে। ঠিক আছে, এখন ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। দেখো প্রথম কথা যদি প্রথম ক্ষেত্রে আমি খেয়াল করি, ঠিক আছে, আমার সূত্র যেটা ছিল যে এফ সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু, যদি আমি দূরত্বটা ডি মনে করি বা আর মনে করি তাহলে কত হবে আর স্কোয়ার। এবার এফ এর মান কত বলছে 0.8 নিউটন, তাহলে 0.8 ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই কত না হচ্ছে আর এর স্কোয়ার। ঠিক আছে, এবারে বলছে কি প্রত্যেকের সঙ্গে আধান পরিবর্তন হয়েছে, তাই না? কি হয়েছে আধান পরিবর্তন হয়েছে। এবারে কিউ ওয়ান কিউ টুর মানটাও আমি বসিয়ে দিতে পারি, দেখো কিউ ওয়ানের মানটা আর কিউ টুর মানটা যদি এখানে বসিয়ে দিই কত পাবো আমি
না কিউ ওয়ানের মান দেখো হচ্ছে কত 5 মাইক্রোকুলম, আর কিউ টুর মান হচ্ছে -9, তাহলে 5 9 কত হবে 45 হয়ে যাবে এখানে, ঠিক আছে, 45 হয়ে গেল। সিমিলারলি মনে করলাম আকর্ষণ বলটা এফ ড্যাশ হবে, এফ ড্যাশ সমান 1/4 পাই এপসিলন নট গুণিতক কিউ ওয়ান কিউ টু। দেখো 5 আর 4 কত হবে 9, আর এখানে -9 থেকে 4 গেলে হচ্ছে -5, তাহলে 9 আর 5 9 5 কত হবে 45, বাই দূরত্ব তো একই আছে, তার মানে আর স্কোয়ার। তার মানে দেখো এটা যদি ভাগ করে দিই, এটা যদি 1 নম্বর সমীকরণ ভাবি, এটা যদি 2 নম্বর সমীকরণ ভাবি, 1 আর 2 যদি ভাগ করে দিই কী পাবো না 0.8 ডিভাইডেড বাই হচ্ছে এফ ড্যাশ সমান হচ্ছে সবগুলো তো কেটে যাবে মানে 1 হবে, তার মানে এফ ড্যাশ সমান কত দাঁড়াচ্ছে 0.8 দাঁড়াচ্ছে, তার মানে কত হয়ে যাবে 0.8 নিউটন। অর্থাৎ কোন অপশানটা সঠিক হবে, অপশান নম্বর হচ্ছে সি 0.8 নিউটন আকর্ষণী, ঠিক আছে, এটা ঠিক হবে আকর্ষণী। কারণ দেখো দেখতে যদি পাও আকর্ষণ বল কেন হবে, আলটিমেটলি এটা কত দাঁড়ালো, এটা দাঁড়ালো হচ্ছে +9 নিউটন, 9 মাইক্রোকুলম, আর এটা দাঁড়ালো মাইনাস হচ্ছে 5 মাইক্রোকুলম। যেহেতু প্লাস মাইনাস আছে পরস্পর কী করবে আকর্ষণ করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে দেখো আমাদের অলরেডি কিন্তু 48 পেজে যে হচ্ছে সেটটা ছিল চেক পয়েন্টস ছিল সেটা হয়ে গেল। আমরা এবারে 49 পেজের যে চেক পয়েন্টসগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেন দেখো 1 দাগের কোশ্চেন বলছে কোন ভৌত রাশির একক নিউটন কুলম ইনভার্স, ঠিক আছে, কোন ভৌত রাশির একক নিউটন কুলম ইনভার্স। তাহলে নিউটন কুলম ইনভার্সের কথা যদি বলি, দেখো তড়িৎ বিভবের একক কী হয়, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট হয়, তাই না, তড়িৎ বিভবের একক কী হয় ভোল্ট হয়, ঠিক আছে। ধারকত্বের একক তোমরা এখনও পড়বে, এটা হচ্ছে ফ্যারাড হয়, কী হয় ফ্যারাড। তাহলে তড়িৎ প্রাবল্য একমাত্র হতে পারে এবং ওটাই হবে অপশান বি তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। দেখো তড়িৎ প্রাবল্যের একক নিউটন কুলম ইনভার্স কেন হচ্ছে, ঠিক আছে, নিউটন কুলম ইনভার্স কেন হচ্ছে তোমরা সকলেই জানো ই সমান, ঠিক আছে, আচ্ছা এই গালিতে লিখি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা সকলেই জানো যে ই সমান কত হয়, ই সমান হচ্ছে হয় তোমার হচ্ছে F/Q, ঠিক আছে। তাহলে এফের একক কী হবে, এফের একক নিউটন, কিউর একক কী হবে কুলম, কুলমটা উপরে উঠলে নিউটন কুলম ইনভার্স, এটা উত্তর হবে, তার মানে অপশান বি, ঠিক আছে। চলে আসছে দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন কী বলছে, 2 দাগের কোশ্চেন বলছে দেখো যে একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বিপরীত অভিমুখে নিয়ে গেলে সেটা তড়িৎ ক্ষেত্র দ্বারা কার্য হয়, বহিস্থ সংস্থা দ্বারা কার্য হয়, আধানের শক্তি হ্রাস হয়, তড়িৎ ক্ষেত্র হয়। এটা দেখো বহিস্থ সংস্থা দ্বারা কী হয় কাজ হয়, এরকম একটা কোশ্চেন আগের সেটেও এসেছিলো কিন্তু, ঠিক আছে। 3 দাগে কী বলছে দেখো 0.05 কেজি ভর বিশিষ্ট একটি পিত বলকে 100 ইএসইউ কী করা হলো, 100 ইএসইউ আধান দেওয়া হলো, তো তড়িৎ আধান বহন করে। ওই বলটির ঠিক 10 সেন্টিমিটার ওপরে একটি তড়িদাহিত ধাতব বল এমনভাবে আছে যাতে পিত বলটি সাম্য অবস্থায় থাকে। ধাতব বলটির আধান কত আমাকে এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমরা করি তাহলে কিভাবে হবে, তার আগে বোর্ডটা একটু পরিষ্কার করে নেই, ঠিক আছে। দেখো এটা করলে কিভাবে হবে দেখো দেখো একটা পিত বল আছে তাই না, তাহলে পিত বল আছে মানে মনে করো এই যে একটা হচ্ছে তোমার পিত বল আছে, ঠিক আছে। এই যে পিত বলটা এ সবসময় নিচের দিকে আসতে চাইবে, কারণ হচ্ছে একে পৃথিবী mg বল দিয়ে নিচের দিকে টানছে, ঠিক আছে। আর তার মানে আমাকে ওপরে এমন একটা কিছু আধান রাখতে হবে যে এটাকে হচ্ছে নিচের দিকে কী করবে আকর্ষণ করবে, ঠিক আছে। এবারে দেখো এর ভর কত বলেছে, এম এর মান হচ্ছে 0.05 হচ্ছে গ্রাম বলেছে, ঠিক আছে। তাহলে 0. কত হলো 0.5 গ্রাম, ঠিক আছে, এত গ্রাম। এবারে দেখো যে এটা কি করছে যে 100 ইএসইউ তড়িৎ আধান বহন করছে, তাহলে কিউর মানটা কত না হচ্ছে 100 ইএসইউ, ঠিক আছে। এবারে দেখো আমি মনে করলাম এর যে আধানটা সেটার মান কত না Q1, ঠিক আছে। তাহলে দেখো একে যে বল দিয়ে পৃথিবী টানবে সেটা হচ্ছে 0.05 ইন্টু কত হবে 980 আমি মনে করলাম, ঠিক আছে। ডাইন বল দিয়ে টানবে, গুণ করলে দেখো কত আসবে 5 0 0 5 40 0 5 0 0 5 0 0 5 40 0 হাতে 4 5 9 45 4 49.2 ঘরের পরে, তাই তো। তার মানে অ্যাকচুয়ালি কত আসছে দেখো, অ্যাকচুয়ালি তোমার আসছে সেটা হচ্ছে কত না হচ্ছে 49, ঠিক আছে। 49 হচ্ছে ডাইন, ঠিক আছে। তার মানে আমাকেও আগে উপরে 49 ডাইন বল দিয়ে টানতে হবে। আমরা জানি দেখো এফ সমান 1/k বাই মাধ্যমে আছে, তার মানে কে এর ভ্যালু 1, তার মানে Q1 Q2, তাই তো। Q1 Q2 মানে 100 ইন্টু Q1 লিখবো, ঠিক আছে।
তাহলে 100 ইন্টু হচ্ছে Q1 ডিভাইডেড বাই দূরত্ব কত বলেছে, এই দেখো দূরত্ব 10 সেন্টিমিটার, 10 স্কোয়ার মানে কত হবে 100, তাহলে 100 কেটে গেল। তার মানে এফ এর মানটা Q1 এর সঙ্গে কী বেরোলো, সমান বেরোলো। এফ সমান কত বেরোলো, এই যে এফ সমান কত বেরোলো Q1, তাই না? এফ সমান যদি Q1 বেরিয়ে যায় তাহলে Q1 সমান এফ, এফ এর ভ্যালু কত 49, তার মানে কত হবে 49। তার মানে তোমার সঠিক উত্তর কোনটা, -49 ইএসইউ আধান। ঠিক আছে, চলে আসছি দেখো 4 কোশ্চেন কি বলছে, এক্স অক্ষের ওপর এক্স সমান 0, এক্স সমান ডি বিন্দুতে যথাক্রমে দুটি আধান +4Q ও -Q রাখা আছে। ওই দুটি আধানের জন্য যদি এক্স সমান এল বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হয় তাহলে কোনটা এখানে কি হবে তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি আমি অঙ্কটা করি, কি বলছে এক্স সমান 0 আর হচ্ছে এক্স সমান ডি। ঠিক আছে, তার মানে দেখো 1 মিনিট, এখানে পেজ নেই, আচ্ছা এখানে একটা পেজ নিয়ে নেই, তারপরে আমরা বলছি। ঠিক আছে, দেখো আমরা আছি কোন পেজে, এইখানটাতে। ঠিক আছে, তাহলে এরপর একটা পেজ নিয়ে নিলাম আমি, হ্যাঁ ঠিক আছে পেজ নিয়ে নিলাম। এইবার দেখো যদি আমরা এখানে দেখি ঘটনাটা কি ঘটছে, তাহলে কি দেখতে পাবো, দেখো যে ব্যাপারটা হচ্ছে কি না হচ্ছে হ্যাঁ, তাহলে কি বলছে যে আমার হচ্ছে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে এক্স সমান 0 আর একটা হচ্ছে এক্স সমান ডি। ঠিক আছে, এই দুটো বিন্দুতে দুটো আধান আছে। ঠিক আছে, দুটো কি আছে, আধান আছে। কত কত আধান আছে, যদি আমরা কত কত আধান আছে খেয়াল করি তাহলে দেখো, আচ্ছা পরে নেওয়া হয়েছে আগের পেজটা, দেখো কত কত আধান আছে না হচ্ছে +4Q আর হচ্ছে -Q। ঠিক আছে, +4Q -Q, তাহলে এটাতে হচ্ছে +4Q আর এটাতে কত না হচ্ছে -Q আধান রয়েছে। ঠিক আছে, এবারে বলছে এক্স সমান হচ্ছে এল বিন্দুতে কি বলছে, কিটা 0 বলছে, এক্স সমান এল বিন্দুতে বলছে তড়িৎ প্রাবল্য 0, তাহলে কি হবে। ঠিক আছে, এক্স সমান এল বিন্দুতে ই এর ভ্যালুটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এল আর ডি এর মধ্যে সম্পর্ক তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এল আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। প্রথম কথা দেখো, এই ধরো মনে করো যে আমার এইখানে হচ্ছে সেই এক্স সমান এল বিন্দুটা আছে। ঠিক আছে, কত আছে, এক্স সমান এল বিন্দুটা আছে। তাহলে যে রিলেশনটা দাঁড়াবে সেটা দেখো, একটা তো হচ্ছে এই আধানটার জন্য তড়িৎ প্রাবল্য বেরোবে, একটা এই আধানটার জন্য তড়িৎ প্রাবল্য বেরোবে। ঠিক আছে, এবং সেটা পরস্পরের কী হবে, বিপরীতমুখী হবে। তাহলে প্রথম আধানটার জন্য যদি ধরি, তাহলে 4Qর জন্য যদি তড়িৎ প্রাবল্য E1 ধরি, E1 সমান কত বেরোবে না, E1 সমান 1/4πε0 লিখতে পারো, বা 1/4πε0 কি হবে, কিউ বাই হচ্ছে মানে 4Q বাই হচ্ছে দূরত্বের স্কোয়ার, তার মানে এটা তো এক্স। ঠিক আছে, এটা কত ডি, সরি এটা হচ্ছে ডি আর এটা কত এল। ঠিক আছে, তার মানে এল প্লাস ডি তার কি হয়ে যাবে, হোল স্কোয়ার হয়ে যাবে। এর জন্য যদি তড়িৎ প্রাবল্য E2 ধরি, E2 সমান 1/4πε0 কত পাবো না, কিউ বাই হচ্ছে শুধুমাত্র কি হবে, এল এর স্কোয়ার হবে। ঠিক আছে, এবার যদি খেয়াল করো এখানে দুটো ঘটনা ঘটছে, এক কী কী ঘটনা ঘটছে না, দেখো যে ঘটনাটা ঘটছে সেটা যদি আমি তোমাকে বলি, দেখো এটা প্লাস আধান তড়িৎ প্রাবল্যে, তাহলে এখানে অভিমুখটা কোন দিকে হবে না হচ্ছে এদিক বরাবর হবে, এদিক বরাবর হচ্ছে E1 কাজ করবে, আর এদিক বরাবর কিন্তু E2 কাজ করবে। যদি খেয়াল করো E1 এর ভ্যালু বেরিয়েছে আর E2 এর ভ্যালু বেরিয়েছে। এবার যদি আমি বলি E1 বড় না E2 বড়, তাহলে তোমরা বুঝতে পারবে যে E1 বড় না E2 বড়, সেটা এইভাবে কিন্তু বলা সম্ভব নয়। ঠিক আছে, E1 E2 এইভাবে বলা কি নয়, সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি করব যে E1, দেখো E1ও বড় হতে পারে আবার E2ও বড় হতে পারে। ঠিক আছে, কিন্তু এখান থেকে যদি আমরা খেয়াল করি যে কোন অংশটা বড়, তাহলে আমরা দেখতে পাবো
মাইনাস ডি রয়েছে। এবারে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি কী পাবো, ক্যালকুলেশন করলে দেখো পাবো যে এটাকে মনে করো আমি 4l² লিখে দিলাম, ঠিক আছে। এটা কত লিখলাম 4l², বা এইভাবে যদি না লিখি যে 4l² মাইনাস l² মাইনাস 2ld মাইনাস d² সমান কত 0 লিখতে পারি। কারণ হচ্ছে 4l² থেকে l² গেলে কত হবে 3l² হবে। তার মানে এটাকে লিখবো 2l তার হোল স্কোয়ার মাইনাস যদি কমন নিই এটা ভেতরে কত থাকবে l² প্লাস 2ld প্লাস হচ্ছে d² সমান কত হবে 0, ঠিক আছে। এবার দেখ এটা যদি আমরা একটু ছোটো করে নিই তাহলে আমরা এই ভ্যালুটা কী পাচ্ছি দেখো, একটু ছোটো করে নিই তারপরে আমরা পরবর্তীতে আসছি। দেখো এটাকে মনে করো একটু ছোটো করে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো জিনিসটা এবার আমরা কি পাবো, দেখো এটা হচ্ছে এসেছিলো আমাদের। এবার যদি খেয়াল করো তোমরা যে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে 2l তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে l প্লাস ডি তার হোল স্কোয়ার সমান 0, স্কোয়ার মাইনাস বি² সূত্র, তাহলে 2l প্লাস l প্লাস ডি আর একটা হচ্ছে 2l মাইনাস l মাইনাস ডি সমান হচ্ছে 0। তাহলে 2l আর l যোগ করলে 3l প্লাস কত হচ্ছে ডি, এখান থেকে কত পাচ্ছি l মাইনাস ডি ইজিক্যাল টু 0। গুণফল 0 হলে আলাদা আলাদা করে 0 হয়, তার মানে 3l প্লাস ডি সমান 0, l সমান বেরোবে মাইনাস ডি বাই 3 একটা, আরেকটা হচ্ছে কত না হচ্ছে l মাইনাস ডি সমান 0, তাহলে l সমান কত বেরোবে এখান থেকে l সমান ডি বেরোবে। তাহলে দেখো অপশান যদি আমরা খেয়াল করি কোথাতে রয়েছে দেখো অপশানটা, যদি অপশান এখানে খেয়াল করি দেখো অপশান কোনোটাতে আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা হয়তো অপশান হচ্ছে এরর থাকলেও থাকতে পারে, ঠিক আছে। চলে আসছে দেখো আমরা 5-এর দাগের কোশ্চেন, দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে একবার দেখে নেওয়া যাক, ঠিক আছে। দেখো 5-এর দাগের কোশ্চেন কি বলছে, ঠিক আছে। 5-এর দাগের কোশ্চেনটা যদি বলি তাহলে 5-এর দাগের কোশ্চেন বলছে দেখো যে কোনো একটি অঞ্চলে, ঠিক আছে, কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হলো ব্যাসার্ধ বরাবর বহির্মুখী এবং তার মান ইজিক্যাল টু a ইন্টু আর। এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্রে যদি তড়িৎ ক্ষেত্রের মূল বিন্দুতে থাকে গোলকের কেন্দ্র, তাহলে ওই গোলকটির ভেতরে আধানের পরিমাণ কত হবে আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। ওই গোলকটির ভেতরে আধানের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে কি করছে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে দেখো এটা অন্যরকমভাবে করা যেতে পারে, তোমরা এটা তোমাদের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, যদি না পারো আমাকে পরে কমেন্ট সেকশানে বলো আমি করে দেবো, ঠিক আছে। 6 থেকে বলে কী বলছে, একটি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু প্লাস কিউ করে 3টি আধান আছে, ঠিক আছে। ত্রিভুজের এর প্রতিটি শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব আর হলে ভরকেন্দ্রের ক্ষেত্র প্রাবল্য কত হবে, ঠিক আছে। তাহলে মনে করো এইভাবে হচ্ছে 3টে কী রয়েছে, একটা কী রয়েছে সমবাহু ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, যার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে শীর্ষবিন্দুতে প্লাস কিউ আর হচ্ছে প্লাস কিউ করে আধান আছে, ঠিক আছে। এবারে বলছে তাদের ভরকেন্দ্র দূরত্ব প্রত্যেকটা আধান থেকে কত না আর একক করে, মনে করলাম এটা ভরকেন্দ্র, তাহলে এটাও আর, এখান থেকে এটাও আর এখান থেকে কত হবে এটাও আর হবে। তাহলে যদি আমি একটা আধানের জন্য হচ্ছে তোমার ক্ষেত্র প্রাবল্য, আচ্ছা ক্ষেত্র প্রাবল্য বের করতে বলছি, ঠিক আছে। তাহলে এই আধানটার জন্য ক্ষেত্র প্রাবল্য আমি মনে করলাম কত হবে না হচ্ছে E1 হবে, ঠিক আছে। তাহলে E1 সমান কত বেরোবে, E1 সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই কত হবে আর এর কিউ বাই আর, ঠিক আছে, আর এর স্কোয়ার, ঠিক আছে। আর এই প্লাস কিউ এর জন্য যদি E2 মনে করি সেটার মানও একই হবে, মানে সমান হচ্ছে E2 হবে। এটার মান যেটার জন্য যদি E3 মনে করি সেটার মানও কী হবে আমার ক্ষেত্রে একই হবে। কিন্তু এখানে বোঝবার বিষয় হচ্ছে যে তিনটের অভিমুখ কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। তার মানে এই E1 এর অভিমুখটা এই বরাবর কাজ করবে E1, আচ্ছা এই বরাবর কাজ করবে তোমার হচ্ছে E2, আর এই বরাবর কাজ করবে কত না হচ্ছে E3, যার ফলে তোমার যে প্রাবল্যটা হয়ে যাবে সেই প্রাবল্যের মানটা কত হয়ে যাবে, প্রাবল্যের মানটা হচ্ছে 0 হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি তোমার এখানে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি চলে আসি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে যে এন বাহু বিশিষ্ট, ঠিক আছে, এন বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের n-1টি শীর্ষবিন্দুর প্রতিটিতে মাইনাস কিউ পরিমাণ আধান রাখা হলো। ওই বহুভুজের কেন্দ্র থেকে প্রতিটা বাহুর শীর্ষবিন্দুর দূরত্ব কত আর একক। তাহলে বহুভুজের কেন্দ্রে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে এন বহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের n-1 শীর্ষবিন্দুতে কী করা হয়েছে, প্রত্যেকটিতে কিউ করে আধান রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের কেন্দ্র থেকে যদি দূরত্ব আর হয় তাহলে তার ভ্যালু কত হবে আমাকে এখানে জিজ্ঞেস করছে, ঠিক আছে।
তাহলে দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে কত হবে, অপশান সি 1/4πε0 q/r²। কেন বলো তো? দেখো যেমনই বহুভুজ হোক, মনে করো এরকম একটা আমি বহুভুজ নিয়েছি, ঠিক আছে, এরকম একটা মনে করো এই এরকম একটা বহুভুজ নিয়ে নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো ভরকেন্দ্র। এবারে দেখো এখানে যে আধানটা রয়েছে তার জন্য তড়িৎ ক্ষেত্র বল এদিকে হবে, এখানে যে আধানটা তার জন্য এদিকে হবে, এখানটার জন্য কত হবে, এদিক বরাবর হবে, এখানটার জন্য কত হবে না হচ্ছে এদিক বরাবর হবে, সরি একটু এদিক বরাবর হবে, এখানের জন্য দেখো এদিক বরাবর হবে। আলটিমেটলি দেখবে তুমি এই একটা আধানের জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র বলটা পাবে, কারণ এখানে দেখো এন বাহু বিশিষ্ট বলেছে কিন্তু n-1 শীর্ষবিন্দু বলেছে, ঠিক আছে, তার জন্য একটারই ভ্যালু থাকবে, অর্থাৎ অপশান সি এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেন, দেখো 8 দাগের কোশ্চেন, ঠিক আছে। 8 দাগের কোশ্চেনে কি বলছে, দেখো 8 দাগের কোশ্চেন বলছে যে যে সি আধান বিশিষ্ট একটি, সরি ই হবে এটা, ই আধান বিশিষ্ট, ঠিক আছে, একটি ইলেকট্রন বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল, ইলেকট্রনের উপর বল ক্রিয়া করে, ঠিক আছে, বল ক্রিয়া করে কি বরাবর জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে একটা ইলেকট্রন একটা মোটামুটি বেগ নিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে, তার মানে এক্স অক্ষ যদি আমার এদিক বরাবর হয়, ইলেকট্রনটা কি হচ্ছে এদিক বরাবর যাচ্ছে, যেতে যেতে ওই কণাটার তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল, তাহলে এই দিক বরাবর কি কাজ করছে, ই কাজ করছে, আর ওর গতিবেগটা কাজ করছে এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে ওর যে কি বলেছে, তাহলে ইলেকট্রনটির ওপর বল ক্রিয়া করবে কোন অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের আমায় কি বের করতে দিয়েছি, ইলেকট্রনের উপরে বল কোন দিক দিয়ে পড়বে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। প্রথম কথা বাবা, এ তো শুধুমাত্র গতিশীল হচ্ছে, এদিকে কি হচ্ছে, ও গতিশীল হচ্ছে, কিন্তু তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে, উপর দিকে কাজ করছে, তার মানে ওর উপরে বলটা যেটা অনুভব করবে সেটা হচ্ছে নিচের দিকে হবে, ঠিক আছে, অর্থাৎ -y অক্ষ বরাবর, অপশান ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে, অপশান ডি। চলে আসছি আমরা 9 দাগের কোশ্চেনে, x0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান প্লাস কিউ এবং -x0 বিন্দুতে রাখা ঋণাত্মক আধান -q এর জন্য 0y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে কোন বরাবর, ঠিক আছে। প্রথম কথা দেখো x0 বিন্দুতে কি রাখা আছে, একটা ধনাত্মক আধান রাখা আছে, ঠিক আছে, তার মানে দেখো আমি যদি মনে করি যে এরকম একটা জায়গায় একটা প্লাস কিউ চার্জ ধরো, প্লাস ক্যাপিটাল কিউ ধরো মনে করো, আচ্ছা ঠিক আছে, প্লাস কিউ হচ্ছে আধান রাখা আছে, ঠিক আছে। এবারে কি বলছে -x0, -x0 মানে এরকম একটা জায়গায় এটাতেও প্লাস কিউ আধান না মাইনাস কিউ আধান রাখা হয়েছে, ঠিক আছে, তাহলে একটাতে প্লাস কিউ একটাতে মাইনাস কিউ, তারপরে বলছে যে 0y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে কত, ঠিক আছে। 0y মানে এটা যদি আমি মূল বিন্দু ধরি, তাহলে এরকম একটা জায়গা কত আসবে, 0y হবে। তাহলে এই বিন্দুতে কি হবে, তড়িৎ ক্ষেত্র কোন দিক বরাবর কাজ করবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে, তড়িৎ ক্ষেত্র কোন দিক বরাবর কাজ করবে, ঠিক আছে। দেখো যেটা কাজ করবে সেটা হচ্ছে কত, মাইনাস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কেন বলো তো, না কারণ হচ্ছে যদি তোমরা খেয়াল করো এখানে দেখো এখান থেকে এখানে যে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কাজ করবে সেটা দেখো তার একটা উপাংশ, মানে অ্যাকচুয়ালি এদিক বরাবর হচ্ছে E1টা কাজ করছে, এটা যদি জন্য ধরি, আচ্ছা এটা এদিকে কাজ করবে না, আকর্ষণ করবে, তার মানে হচ্ছে নিচের দিক বরাবর, এদিক বরাবর মাইনাস কিউর জন্য কত ধরলাম না হচ্ছে E1 আকর্ষণ করবে, এদিক বরাবর E1 কাজ করবে, প্লাস কিউর জন্য E2, অর্থাৎ E2টা কোন দিক বরাবর কাজ করবে, এদিক বরাবর হচ্ছে E2টা কাজ করবে। আলটিমেটলি এর দুটো অংশে ভাঙো, এদিকে দুটো অংশ পাবে E1 cos θ আর হচ্ছে E2 cos θ, ঠিক আছে, E1 cos θ আর কত না হচ্ছে E2 cos θ, কিন্তু E1 E2 মান কি হবে, সমান হবে, তার মানে এটাকে লিখতে পারি আমি 2E1 কত না হচ্ছে cos θ, এবং এর অভিমুখ কোন দিক হবে, অভিমুখ হচ্ছে -x অক্ষ বরাবর কিন্তু হবে, ঠিক আছে। তাহলে 9 দাগের হচ্ছে অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, কত না মাইনাস হচ্ছে y অক্ষ বরাবর, কারণ দেখতে পাচ্ছ দুটোর অভিমুখই কি একই দিকে, ঠিক আছে। চলে আসছে দেখো 10 দাগের কোশ্চেন কি বলছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় তলের পৃষ্ঠতলে একটি সংকীর্ণ বা ছোট ছিদ্র করা হলো, ঠিক আছে। এখন দেখো এটাই কিভাবে করা যাবে, তাহলে উপরে যদি আমি একটি ছবি এঁকে নিই, দেখো কি পাচ্ছি ছবিটা, যে মনে করো তোমার কাছে একটা গোলক আছে, ঠিক আছে, এরকম একটা গোলক আছে, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে আর, ঠিক আছে। এবারে মনে করলাম যে এইখানটাতে একটা কি আছে, ছিদ্র আছে, ঠিক আছে, এখানটাতে কি রয়েছে, একটা ছোট্ট ছিদ্র বা হচ্ছে হোল রয়েছে। এবারে আমি যদি মনে করি যে ছিদ্রটা নেই, ঠিক আছে, মনে করলাম আমি ছিদ্রটা নেই,
এবং ওর যে তলমাত্রিক বা ক্ষেত্রীয় যে বন্টন, ঠিক আছে, ক্ষেত্রীয় আধান বন্টনটাকে আমি মনে করলাম কত সিগমা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওর হচ্ছে দুটো উপাংশ থাকবে, ঠিক আছে। মানে তড়িৎ প্রাবল্যের হচ্ছে দুটো উপাংশ থাকবে, সেটা কি না, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে সিগমা বাই হচ্ছে এপসিলন নট, ঠিক আছে। এবারে এই ভেতরের কথা যদি আমরা বলি, ভেতরের ক্ষেত্রে সেটা পরস্পর কী হবে, সমান হবে, কিন্তু হচ্ছে বিপরীতমুখী হবে, ঠিক আছে। তার মানে এইদিকে যদি হচ্ছে 0 কাজ করে, ওপর দিয়ে কত কাজ করবে, সিগমা বাই হচ্ছে এপসিলন নট কাজ করবে। এবারে যদি আমরা এই ছিদ্রের কথা বলি, এই ছিদ্র যদি দেখি, ছিদ্রের অর্থাৎ গোলকের বাইরে সেখানেও একই প্রাবল্য কাজ করবে, একটা 0 একটা সিগমা বাই এপসিলন নট। 0টা কাজ করবে কোন দিকে, 0টা কাজ করবে হচ্ছে হচ্ছে নিচের দিকে, সরি ওপর দিকে। 0টা কাজ করবে ওপর দিক বরাবর, 0 কাজ করবে ওপর দিক বরাবরই হচ্ছে সিগমা বাই এপসিলন নট কাজ করবে। যদি খেয়াল করো দুটোই অভিমুখ কি একই দিকে। তো এই ছিদ্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কতটা হবে না, ছিদ্র দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা হবে সেটা হচ্ছে, বা তড়িৎ ক্ষেত্রটা হবে, সেটা সিগমা বাই হচ্ছে 2 এপসিলন নট, ঠিক আছে। সিগমা বাই কত হয়ে গেল, 2 এপসিলন নট। এবারে সিগমার কথা যদি বলি, মোট আধান যদি আমি কিউ ধরে নিই, তাহলে কিউ বাই 4 পাই হচ্ছে আর এর স্কোয়ার, কারণ এর পার্শ্বতলের ক্ষেত্রে বলা হয় 4 পাই কত, আর এর স্কোয়ার, ঠিক আছে। তো দেখো সিগমার মান হচ্ছে কিউ বাই হচ্ছে 4 পাই আর এর স্কোয়ার, নিচে আছে 2 এপসিলন নট, তার মানে কত পাবে, কিউ বাই এটা গুণ হয়ে যাবে, তাহলে 8 এপসিলন নট পাই আর এর স্কোয়ার, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে দেখো অপশন নম্বর কত, অপশন নম্বর হচ্ছে সি, ঠিক আছে। অপশন নম্বর সি হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। 10-এর দাগের হচ্ছে কত না, অপশান হচ্ছে সি, ঠিক আছে। চলে আসছি দেখো 11-এর দাগে। দেখো 11 দাগের কোশ্চেন যদি চলে আসি, কি বলছে যে একটি তড়িদাহিত, ঠিক আছে, একটি তড়িদাহিত বলকে একটি রেশমের সুতোয় বেঁধে ঝোলানো হলো। বলটি একটি বড় উলম্ব রেখা, হ্যাঁ, উলম্বভাবে রাখা তড়িদাহিত ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণ করেছে, ঠিক আছে। আধানের তলমাত্রিক ঘনত্ব কার সঙ্গে সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, একটা তড়িদাহিত বলকে একটা রেশমের সুতোয় বেঁধে ঝোলানো আছে। বলটি একটি বড় উলম্বভাবে রাখা তড়িদাহিত ধাতব প্লেটের সঙ্গে থিটা কোণ করেছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা আমাকে থিটা কোণ বলছে। তাহলে তার যে তলমাত্রিক ঘনত্ব সেটা কার সঙ্গে সমান হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে দেখো বলের কিন্তু কোনো কিছু আমাকে বলেনি, ঠিক আছে। বলের ব্যাসার্ধ আমাকে কোনো কিছু বলেনি, ঠিক আছে। সেটা কার সঙ্গে সমান হবে, প্রথম কথা দেখো, এখানে যদি আমি বলটা আছে মনে করি, তাহলে সেক্ষেত্রে দেখো আমার হচ্ছে কোন ভ্যালুটা দরকার হবে না, এই ভ্যালুটা কিন্তু আমার, আচ্ছা এটা যদি একটা ত্রিভুজের মতো কল্পনা করি, তাহলে আমি কী পাবো, এরকম একটা ত্রিভুজ পাবো, ঠিক আছে, যার এই কোণটা কত না, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা কত, থিটা, ঠিক আছে। তার মানে দেখো এটা কি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে ভূমি, ঠিক আছে। আর এটা কি অতিভুজ, লম্ব ভূমি আর কি অতিভুজ, ঠিক আছে। লম্ব ভূমি আর অতিভুজ যদি এটা হয়ে যায়, তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে আধানের তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে। আধানের তলমাত্রিক ঘনত্ব যদি বলি, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হয় না, সিগমা, ঠিক আছে। সিগমা সমান হচ্ছে কিউ বাই হচ্ছে মোড হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তার মানে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের হবে। কিন্তু আমার অ্যাকচুয়ালি কার ক্ষেত্রফল দরকার না, হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বটা কার সঙ্গে সমানুপাতিক হবে সেটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। যাই হোক, সিগমা সমান তাহলে কত হবে, কিউ বাই হচ্ছে এস, ঠিক আছে। সিগমা সমান কিউ বাই এস যদি হয়ে যায়, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে এখান থেকে লিখতে পারবো যে আমরা, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা আমি দেখি, এই কোশ্চেনটা তোমাদেরকে পরে আমি করে দেবো, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো নেক্সট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলতে কত দাগের কোশ্চেন না, হচ্ছে 12 দাগের কোশ্চেন, ঠিক আছে। 12 দাগের কোশ্চেনের কথা যদি বলি, কি বলছে, চিত্রানুযায়ী একটি বৃত্তাকার পরিবাহী রিংয়ের কিছু পরিমাণ আধান প্লাস কিউ দেওয়া হলো, ঠিক আছে। রিংয়ের এপিবি মানে এই অংশটার কথা বলছে, এপিবি অংশের আধানের জন্য রিংয়ের কেন্দ্রে ওতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে রিং এর এডিসিবি মানে এই বাকি অংশটা, এডিসিবি অংশের আধানের জন্য কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হবে এবং সেটা কোন বরাবর হবে আমাদেরকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। দেখো ছবিটা যদি একটু আঁকি এবং ক্ল্যারিফাই করি, দেখো ছবিটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই হচ্ছে আমার বৃত্ত, আচ্ছা একটু বড় করে এঁকে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে, ঠিক আছে। মনে করো হচ্ছে এই হচ্ছে আমাদের বৃত্তাকার একটা অংশ রয়েছে, ঠিক আছে।
একে পুরো সমান 4টে অংশে ভাগ করেছে। এটা মনে করো এ, এটা মনে করো পি, এটা মনে করো বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ও। এবার আমাকে যেটা বলছে যে এই যে এপিবি এই অংশটার যে হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে ই, ঠিক আছে। এবারে প্লাস কিউ আধান দিয়েছে, প্লাস কিউ আধান দিয়েছে মানে সেটা সবার সমানভাগে ভাগ হয়েছে। এবার আমাকে এডিসিবি বের করতে বলছে। দেখো এডির কথা যদি বলি তাহলে তার যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে এই বরাবর, আর বিসির যদি বলি সেটা হবে এই বরাবর, তাহলে ক্যান্সেল করে দেবে। তাহলে কেবলমাত্র আমি কার জন্য পাবো, ডিসির জন্য পাবো, এবং সেটাও ই হবে, এবং সেটা কোন বরাবর হবে, ওপি বরাবর। অর্থাৎ ই আর ওপি বরাবর অপশান এ তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলতে কত দাগের কোশ্চেন না হচ্ছে 13 দাগের কোশ্চেন, ঠিক আছে। 13 দাগের কোশ্চেন যদি আমরা দেখি, কি বলছে, এম ই ভর বিশিষ্ট, ঠিক আছে, একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের ভর কত বলছে, এম ই, প্রাথমিকভাবে কি আছে, স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে। T1 সময় পরে ইলেকট্রন একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তাহলে T1 সময় পরে, ঠিক আছে, প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকা এমপি ভর বিশিষ্ট একটি প্রোটন কণা, মানে হচ্ছে এমপি, ঠিক আছে, সেটা আবার T2 সময় ওই সুষম তড়িৎ ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এ T2 সময় কি গেছে, সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে অভিকর্ষের প্রভাব উপেক্ষণীয় হলে T2/T1 এর মান কত তোমাকে হচ্ছে জিজ্ঞেস করছে, ঠিক আছে। এবারে দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। দেখো যদি আমি মনে করি যে আমার ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই, ঠিক আছে, আর কিউ আধানের ওপরে হচ্ছে কাজ করছে, তাহলে এফ সমান আমরা কত জানি, কিউ ইন্টু কত হয়, ই হয়, ঠিক আছে। আবার ত্বরণ যেটা এ সমান কত হয়, কিউ ই বাই হচ্ছে কত হয়, এম হয়, ঠিক আছে, কিউ ই বাই এম হয়, ঠিক আছে। এবারে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে মানে ইউর মান কত, 0। এবার এস সমান তাহলে কত হবে, এস সমান হচ্ছে হাফ এ টি স্কোয়ার হবে, তাই না। তাহলে হাফ ইন্টু এর মান কত না, কিউ ই বাই হচ্ছে কত হয়, এম, তার ইন্টু হচ্ছে টি স্কোয়ার। তার মানে এখানে যদি প্রথমটার জন্য ধরি তাহলে টি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটা করতে গেলে দেখো এ সমান আমরা জানি কি, এফ বাই এম হয়। এই এফের ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তার জন্য এটা বেরিয়েছে। এবার প্রথম কণাটার জন্য যদি ধরি, ফার্স্ট যে কণাটা আছে অর্থাৎ ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রনের জন্য যদি আমরা বলি, তাহলে ইলেকট্রনের জন্য তোমার হচ্ছে এস ই সমান কত হবে না, হাফ অফ কিউ ই ডিভাইডেড বাই হচ্ছে এম ই ইন্টু হচ্ছে T1 এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা প্রোটনের জন্য যদি আমরা বলি, প্রোটনের জন্য কত হবে, এসপি সমান হাফ অফ কিউ ই বাই হচ্ছে এমপি ইন্টু কত হবে, T2 এর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো দুটো যদি আমি অনুপাত করে দিই, ও আচ্ছা অনুপাত করতে হবে না, এই যে এসি আর এসপি কি বলছে, সমান বলছে, তার মানে এই দুটো কী হবে, ইকুয়াল হবে। তাহলে দুটোকে যদি ইকুয়াল করি আমরা কি পাবো, হাফ কিউ ই বাই হচ্ছে এম ই তার হোল স্কোয়ার ইন্টু T1 স্কোয়ার সমান হাফ কিউ ই বাই হচ্ছে এম পি তার হোল স্কোয়ার ইন্টু কত হবে, T2 স্কোয়ার। আচ্ছা এগুলো হোল স্কোয়ার হবে না, এগুলো ভুল করে দেওয়া হয়েছে, হোল স্কোয়ার হবে না, টি স্কোয়ারগুলো হবে, এগুলো আসবে না, ঠিক আছে। তাহলে যদি আমরা খেয়াল করি এখানে বেশ কিছু জিনিস কাটাকাটি যাবে, কোন কোন জিনিস কাটাকাটি যাবে, দেখো হাফ হাফ কাটলো, ঠিক আছে, কিউ ই কাটলো, ঠিক আছে। তাহলে কত থাকলো আমার T1 এর স্কোয়ার, আচ্ছা T2 মনে করো, T2 স্কোয়ার বাই T1 এর স্কোয়ার সমান, দেখো T2 এর সঙ্গে কত গুণ ছিল না হচ্ছে এম ই, তাহলে এম T1 এর সঙ্গে কত ছিল, এমপি, তাহলে এমপি বাই কত হবে, এম ই, তাহলে T2/T1 যদি করি তাহলে কত হবে, রুট ওভার এমপি বাই হচ্ছে এম ই, তার মানে কত, এমপি এম ই টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 13 দাগের বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো 14 দাগের কোশ্চেন কি বলছে, 14 দাগের কোশ্চেন বলছে একটি অসীম বিস্তৃত সমান্তরাল সমতল পাতকে একটি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার আধান ঘনত্বে প্রবাহিত করা হলো। ধাতব পাত্রীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, কত হবে, সিগমা বাই 2 কে এপসিলন নট, ঠিক আছে। এটা দেখবে থিওরিটিক্যাল কোশ্চেন তোমাদের, ঠিক আছে। 15 কোশ্চেন কি বলছে, পরিবাহীর জন্য তড়িৎ বলরেখা কিভাবে নির্গত হয় বা প্রবেশ করে। সবসময় মনে রাখবে পরিবাহীর জন্য লম্বভাবে নির্গত হয় বা প্রবেশ করে, ঠিক আছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা কি কি পড়লাম সেটা একবার একটু মনে করিয়ে দিই। আজকের ভিডিওতে আমরা সাঁতরা পাবলিকেশনের যে বইটা রয়েছে তার 48 পাতায় এবং 59 পাতায় যে হচ্ছে সিলেক্টেড যে অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের 63 পাতায়
68 পাতায় এবং 79 পাতায় যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এছাড়াও পুরো যে এমসিকিউ রয়েছে তার সলিউশন এই চ্যানেলে আসতে চলেছে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।